একজন উপজেলা সভাপতি, উপজেলা পর্যায়ে তিনি সর্বোচ্চ নেতা। আমি তার অংশটা বলছি, সরকারের অংশটা জি। পরে বলব। তিনি তার বাড়িতে যাওয়ার জন্য গাছ কেটে রাস্তা প্রশস্ত করছেন। অর্থাৎ সরকারের যে বার্তাটা, তার দল যে বার্তাটা দিচ্ছে, একজন উপজেলার সভাপতি সেই বার্তাটা রিসিভ করছেন না, গ্রহণ করছেন না। আবার সরকার তাকে দল থেকে বহিষ্কার করে গ্রেপ্তার করেছে। সরকার বার্তাটা দিচ্ছে, কিন্তু প্রান্তিক পর্যায়ে সেটি গ্রহণ করা হচ্ছে না। মন্ত্রিসভার সদস্যবৃন্দ তারা মাত্র দায়িত্ব পালন শুরু করেছেন। তবে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি চ্যালেঞ্জের একটা জায়গা, তাদের কেউ কেউ কথাবার্তার ভেতর থেকে এক ধরনের বিতর্ক সৃষ্টি করে দিচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। আপনি যদি শুরুতেই সতর্ক না হন, এমন একটা পর্যায়ে চলে যাবে, একটা ঘরের মধ্যে যখন আগুন লাগে তখন কিন্তু খুব ছোট্ট একটা জায়গায় আগুনটা লাগে, তারপরে আস্তে আস্তে সেটি বিস্তৃত হয়। জি। পুরো ঘরটায় কিন্তু কখনো একসাথে আগুন জ্বলে ওঠে না। শুরু থেকেই আমরা চাই এই জায়গায় সরকার কঠোর হবে। গতকালকে হান্নান মাসুদের উপরে একটা হামলার ঘটনা দেখলাম। আমরা তাদের নিয়ে অনেক সমালোচনা করেছি, কিন্তু একজন পার্লামেন্ট মেম্বার রক্তাক্ত হবে এবং সরকারি দলের বিরুদ্ধে অভিযোগটা আসবে, এটি আমাদের কাছে প্রত্যাশিত না। তাদের যদি কোনো অপরাধ হয়েও থাকে, তার প্রতিকার করার মাধ্যম আছে। আমরা চাইব সরকার সেই কাজটা করবে। আপনি যে প্রশ্নটি করেছেন, তার সহকর্মীরা, তার দলের কর্মীরা এখন পর্যন্ত মনে হচ্ছে না তাদের দলের প্রধান এবং প্রধানমন্ত্রী যে বার্তাটা দিচ্ছেন, সেই বার্তাটা এখন পর্যন্ত তারা আত্মস্থ করতে পেরেছেন। আচ্ছা, একটা জিনিস আমি বলি, আপনি খেয়াল করেছেন একটা ঘটনা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি যিনি আছেন, রাষ্ট্রপতির কিছু কর্মকাণ্ড, উনি এর মধ্যে একটা পত্রিকা লম্বা একটা ইন্টারভিউ দিয়েছেন। এই ইন্টারভিউ প্রকাশিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কর্মকাণ্ড প্রকাশিত হয়েছে। পাশাপাশি এই রাষ্ট্রপতিকে কেন ইন্টারভিউ দিলেন এটা নিয়ে জামাতে ইসলাম অথবা এনসিপি বেশ দুঃখিত এবং উষ্মা প্রকাশ করেছেন। আবার রাষ্ট্রপতিকে কেন তারেক রহমান সম্মান দেখাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে, এটা নিয়েও তাদের অনেক আপত্তি। এই যে মানসিকতার একটা দূরত্ব দুইজনের মধ্যে, দুই পক্ষের মধ্যে, এই রাষ্ট্রপতিকে সম্মান দেখানোটার সঙ্গে তাদের দুঃখিত হওয়ার কি কারণ থাকতে পারে, অথবা যেহেতু যতদিন উনি রাষ্ট্রপতি আছেন ততদিন উনি কি করবেন, এই যে বিষয়গুলো, এই পার্টটাকে আপনি, রাষ্ট্রপতির পার্টটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যিনি রাষ্ট্রপতি হয়েছেন, তার সরকারি কর্মকর্তা হিসাবে কাজ করার একটা এক্সপেরিয়েন্স আছে, আওয়ামী লীগের রাজনীতি করার একটা অভিজ্ঞতা আছে, এবং সেই আওয়ামী লীগ যারা গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে এবং দেশ ত্যাগ করতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের যারা প্রশাসনে আছে তাদের মধ্যে সম্ভবত একমাত্র তিনিই হচ্ছেন সর্বোচ্চ জায়গায় আছেন, অর্থাৎ রাষ্ট্র এবং সরকারের মধ্যে। আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের কোনো না কোনো অংশ অবশ্যই তার উপরেও যায়, কিন্তু তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সুযোগটা ছিল, সেই সুযোগটা এবং দাবিও ছিল, তাকে সেই দায়িত্ব থেকে সরানো হয়নি। তার অর্থ হচ্ছে আপনি তাকে ওই সমালোচনা সত্ত্বেও রাষ্ট্রপতি পদে রেখে যেহেতু দিয়েছেন, সুতরাং তাকে আপনাকে শ্রদ্ধা করতেই হবে, তার স্বাভাবিক কাজ করার সুযোগটা দিতে হবে। যেহেতু আপনি তার অতীতের ঘটনাগুলো, দল হিসেবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা, জুলাই হত্যাকাণ্ডের সময় তার যে নীরবতা, সবকিছু দেখার পরেও, সুযোগ থাকার পরেও যেহেতু তাকে সরাননি, সুতরাং এখন তাকে কোথাও যেতে দেবেন, কোথাও যেতে দেবেন না, এটা অগ্রহণযোগ্য এবং এটা এক ধরনের শিষ্টাচার লঙ্ঘন, রাষ্ট্রদ্রোহিতাও বলা যায়। কারণ কিন্তু এই কাজটা তো পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার প্রতিনিয়ত করেছে, বারবার করেছে, এবং সে ব্যাপারে রাষ্ট্রপতি অভিযোগও দিয়েছি। তো ওই করার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কি
মানে অভিযোগ উত্থাপন করা যায় কিনা, অভিযোগের তিরটা অবশ্যই অভিযোগ উত্থাপন করা যায় এই গ্রাউন্ডে যে আপনি ব্যক্তিকে অপমান অথবা অপরুদ্ধ করেননি, আপনি একটা প্রতিষ্ঠানকে অপমান অথবা অপরুদ্ধ করছেন, এবং এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান। এই কাজটা যারা করেছেন তারা গায়ের জোরে করেছেন, তারা মবকে ব্যবহার করে করেছেন, এবং রাষ্ট্রপতির সাথে তিনি শাহাবুদ্দিনের জায়গায় অন্য কেউ হলেও একই ঘটনা বলতাম আমরা। নতুন যদি কেউ আসে তার সাথেও যদি এই ধরনের আচরণ হয়, আমরা এখনো রেফারেন্স হিসাবে AQM বদরুদ্দোজা চৌধুরীর প্রসঙ্গটি আমরা আনি। সুতরাং আমরা বলবো যে কাজটি করা হয়েছে এটি সঠিক করা হয়নি, এবং আমি এইটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব থেকে বেশি দায়ী করব, এই কারণে যে একজন সম্মানিত মানুষকে নানাভাবে হেনস্থা করার যে মর্ম যন্ত্রণা এটি তিনি জানেন। আওয়ামী লীগ সরকার তার উপরে কখনো কখনো অন্যায় অবিচার করেছে, এটি আমরা শুনেছি। সুতরাং তার হৃদয়ের যে রক্তক্ষরণটা আছে, স্বাভাবিকভাবে তিনি একজন সম্মানিত ব্যক্তি এবং সাংবিধানিকভাবে একটা পদের যিনি হোল্ড করছেন, তার সাথে ডক্টর ইউনূসের সরকার, তার প্রেস উইং অথবা তার সহকর্মীরা যে আচরণটি করেছে এটি কোনোভাবেই ক্ষমা করা যায় না। আমার প্রত্যাশা যদি বলেন, আমি মনে করি যে যারা এই কাজগুলো করেছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। জামাতের যে প্রতিক্রিয়া, জি জি বলেন বলেন। জামাত এক ধরনের ঘৃণা ছড়ানোর ইচ্ছা আকাঙ্ক্ষা তাদের মধ্যে আছে। তারা বলছেন রাষ্ট্রপতি গোপনীয়তা ভঙ্গ করছেন। আমি তাদের দু একজনের কাছে দেখা হয়েছিল, জিজ্ঞেস করেছি আজ থেকে 2 মাস আগে আপনারা যখন বলেছিলেন উপদেষ্টাদের সাথে বিএনপির নেতাদের টেলিফোন আলাপ আমাদের কাছে আছে, আপনারা তো ক্ষমতায় ছিলেন না, আপনারা একটা রাজনৈতিক দল ছিলেন, মন্ত্রীরা কাদের সাথে আলাপ করে সেই টেলিফোনের কথোপকথন আপনাদের কাছে থাকা মানে হলো আপনারা রাজনৈতিক দল হিসাবে এই কাজটা কি আইনত আইন সিদ্ধভাবে করেছিলেন কিনা। সেই দলটি এখন এসে গোপনীয়তার কথা বলছে, যারা মন্ত্রীদের টেলিফোন আলাপ হয়তো আড়ি পেতে অথবা ভেতর থেকে সংগ্রহ করত, তারা এসে রাষ্ট্রপতি তার গোপনীয়তা ভঙ্গ করছে এই ট্যাগটা লাগিয়ে দিচ্ছে। এটি খুবই হাস্যকর। আচ্ছা, আমরা এর মধ্যে সরকারের কিছু কর্মকাণ্ড দেখলাম, যে আলোচনাগুলো নিয়ে, সরকারের কাজগুলো নিয়ে আলোচনা হচ্ছে, অনেক হয়তো এই আলোচনাগুলো করছে এই কারণে তারা সরকারের কাছ থেকে এই ধরনের মানে আচরণ হয়তো প্রত্যাশা করেন। তার মধ্যে একটা আমি যদি গোটা দুয়েক বলি, যেমন একটা হলো যে আপনার 6টা সিটি কর্পোরেশনে দলীয় লোককে নিয়োগ দেওয়া প্রশাসক হিসাবে, এই কাজটাকে আপনি কি হিসাবে দেখেন? আরেকটা হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যে এই চেঞ্জটা, মানে ওনাকে ওখান থেকে পদ থেকে সরিয়ে দেওয়ার কোনো ঘোষণা পেলাম না, কিন্তু নতুন একজনকে নিয়োগ দেওয়ার ঘোষণা আসে। এই বিষয়গুলো এগুলো নিয়ে কিন্তু মোটামুটি আলোচনা হচ্ছে। একজন ব্যবসায়ীকে গভর্নর বানানো হলো। প্রথম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রসঙ্গে আসি। বিএনপি রাজনৈতিকভাবে যে বার্তাটা দিতে চাইছে দেশের মানুষকে, সেই বার্তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অপসারণ এটি কোনোভাবেই মানানসই না, এটি যায় না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন গভর্নরকে যে গ্রাউন্ড থেকে নিয়ে এসে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা রাজনীতিতে অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে না, এবং এটি শুধুমাত্র আমাদের এখানে না, এই বার্তাটি তো সারা পৃথিবীতে যাবে। একটা দেশের ব্যাংক সেক্টরের সর্বোচ্চ ব্যক্তি কাকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষ জানতে চাইবে। সুতরাং এটি আমাদের ইমেজ বাড়ালো না। একই সাথে অর্থমন্ত্রী যেটি বলেছেন যে এই ধরনের ঘটনা আরো ঘটবে, আমি এটিকে আরো অ্যালার্মিং মনে করি। আমরা চাই না যে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক, তবে এটি চাই পাবলিক যে প্রত্যাশাটা নিশ্চয়ই তারা বুঝতে পারছেন এবং এর ভেতর থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। মানুষ ভুল করতে পারে, কিন্তু ভুল থেকে যদি শিক্ষা গ্রহণ করে সেই ভুলটাকে ক্ষমা করা যায়।
স্থানীয় আর সরকার এটা, নির্বাচনের বিষয়টি, হ্যাঁ, স্থানীয় সরকার স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারটা বলেছেন। জি, স্থানীয় সরকার নির্বাচনটা আমরা আসলে ইলেকটেড স্থানীয় সরকার চাই, কিন্তু কতগুলো প্রেক্ষাপট আছে যখন আপনি চাইলেও সেটি করতে পারবেন না। আমরা ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় নির্বাচন তারিখ নির্ধারণের সময় বলা হয়েছিল যে এরপরে রোজা, তারপরে ঈদ, বর্ষাকাল, এই সব কারণে আমরা জাতীয় নির্বাচন করতে পারবো না, সে কারণে রোজার আগে আমাদেরকে করতে হবে। তাহলে জাতীয় নির্বাচন যদি করতে না পারেন, তাহলে স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগটা নেই, কারণ এই বিষয়গুলো তো বিবেচনায় থাকতে হবে। তাহলে স্থানীয় সরকারটা কিভাবে চলবে? দুটো মাধ্যম, একটা হচ্ছে আপনি আমলাদেরকে দিয়ে চালাতে পারেন, আর একটা হচ্ছে নির্দলীয় লোকজনকে বসিয়ে চালাতে পারেন। আমরা জনাব এজাজ সাহেব তো নির্দলীয় মানুষ ছিলেন, তাকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব দিয়ে সিটি কর্পোরেশন চালিয়েছিল, খুব সত্য কথা বলেন, গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেন, কিন্তু দুঃখজনক হচ্ছে তিনি এখন দুর্নীতি করে পালিয়ে বেড়াচ্ছেন। সুতরাং এই জায়গাটায় নির্দলীয় নিরপেক্ষ লোক বসালে কি হতে পারে? গত সরকারের যে সমস্ত উপদেষ্টা সব থেকে বেশি প্রশ্নের মুখোমুখি পড়েছে, তার একজন হচ্ছেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। সুতরাং নিরপেক্ষ গণ অভ্যুত্থানের কমান্ডার, তাদেরকে দায়িত্ব দিলে কি পরিণতি হয়, এটি খুব সুখকর না। বিএনপি যাদেরকে দায়িত্ব দিয়েছে, যেহেতু বিএনপি সরকার গঠন করেছে, নিশ্চয়ই জামাত থেকে এনসিপির কাউকে এনে সে এখানে দায়িত্ব দেবে না। আমলারা পাবলিকের সাথে তাদের সংযোগ কম, সকাল 10টা থেকে বেলা 5টা পর্যন্ত অফিসে থাকেন, এরপরে জনগণের সাথে তার কোনো সংযোগ থাকে না। কিন্তু একজন পলিটিক্যাল লিডার, তার অনেক রকমের সীমাবদ্ধতা থাকলেও আচ্ছা, তাহলে পাবলিক এখন তার আপনি কাছে। যেটা বলছেন, আমি বুঝতে পেরেছি, আপনি যেটা বলছেন যে পলিটিক্যাল লিডারকে দেওয়াটা তাহলে একদিক দিয়ে ভালো হয়েছে, তাহলে কাউন্সিলরদের কি হবে? জনগণ কিন্তু মেয়রের কাছে যায় না, জনগণ যায় কাউন্সিলরদের কাছে। কাউন্সিলর পদগুলোতে কি বিএনপির থানা কমিটির সভাপতি সেক্রেটারি এখানে বসানো হবে? এই জায়গাটায় যতটা নিরপেক্ষতা অবলম্বন করা যায়, জনবান্ধব লোকজনকে নিয়ে আসা যায়, কারণ ব্যাপারটা একটা বাস্তবতা। এই মুহূর্তে আপনি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা করতে পারছেন না, যেহেতু ইলেকটেড কেন গভর্নমেন্ট করতে না পারার কি পাবলিকের আছে? প্রতি। করতে না পারার কি আছে আপনার মনে? আচ্ছা, ঢাকা শহরে, যে ঢাকা শহরে নির্বাচন করলে সমস্যাটা কি? আপনি যেটা বললেন যে বৃষ্টি বাদল অমুক তমুক, এই বৃষ্টি বাদল তো গ্রামাঞ্চলের জন্য প্রযোজ্য, ঢাকা শহরের এখন সমস্যাটা আপনি কোথায়? এখন শুধুমাত্র আপনি কি ঢাকা সিটি কর্পোরেশন করতে চান, নাকি বরিশাল সিটি কর্পোরেশনও করতে চান? না, বরিশাল নিয়ে আমাদের তো আলোচনা হচ্ছে সিটি না কিন্তু। কর্পোরেশন অনেকগুলো, 6টার মধ্যে কোনো বরিশাল নাই, 6টার মধ্যে ঢাকা আমাদের আছে, বাইরের। খুলনা আছে, অথবা আপনার সিলেট আছে। সমস্যা কোথায়? ইলেকশনে করবেন। আপনি যে প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনটা রোজার আগে শেষ করলেন, এই প্রেক্ষাপট তো বদল হয়নি। আমি ওই আসপেক্ট থেকে বলছি, প্রেক্ষাপটটা না, আপনার বদল হয়নি। ওই প্রেক্ষাপটটা এখন আর এক্সিস্ট করে না বাংলাদেশে। করে না এই কারণে আগে যেমন ছিল যে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট ছিল না, ডুবে যেত, বন্যা হতো। তো এই জায়গায় সিটি কর্পোরেশনের কিন্তু বন্যা নাই, ইলেকশন করা যাবে না কেন? আর দ্বিতীয় কথা হলো, আমি একটা কথা বলি, সিটি কর্পোরেশনটা অন্তর্বর্তীকালীন সরকার যে কারণে বন্ধ করে দিল, যে এগুলো আওয়ামী লীগের লোকজন আসছে, সেটা তো যারা নাকি নৌকা প্রতীক দিয়ে করছে সেগুলি বলতে পারেন। কিন্তু কাউন্সিলর এরা তো নৌকা প্রতীক দিয়ে করে না, তারা তো কোনো প্রতীক ছাড়া। কাউন্সিলর ইলেকশন হচ্ছে নির্দলীয়। আমি তো মনে করি যত কাউন্সিলর ছিল তাদেরকে বরং ব্যাক করানো দরকার আপাতত কাজ চালানোর জন্য, ইলেকশন না হওয়া পর্যন্ত। এই কাজটা ইলেকশন কমিশন, রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে করতে পারে। মানুষের যেহেতু ভোগান্তি হচ্ছে, নির্বাচনটা যেহেতু রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাই বেশিরভাগ ক্ষেত্রে অংশগ্রহণ করে, আপনি যে প্রেক্ষাপটটা বলেছেন, বিএনপি দলীয় লোকজনকে সিটি কর্পোরেশনের দায়িত্ব দিচ্ছে, তার মানে যে বিএনপি দণ্ডনীয় অপরাধ করছে, এই যে কনসেপ্টটা, আমি তার বিপক্ষে, তার বিরুদ্ধে। কারণ আচ্ছা, যেহেতু সরকার বিএনপির, তার লোকজনগুলোকে তো সে বসাবেই। কিন্তু একই সাথে এটাও বলি যে আপনি অনন্তকাল অপেক্ষা করা যাবে না নির্বাচন প্রস্তুতির ক্ষেত্রে। আপনি যেটি বলছেন, রাজনৈতিক দলগুলো বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে যে আমরা 4 মাসের মধ্যে নির্বাচনটা শেষ করব, আমরা 3 এখানে মাস কিন্তু পরে একটা নৈতিক নির্বাচনটা শেষ অবস্থা, করব। এখানে কিন্তু একটা
নৈতিক বিষয় আছে। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। ঢাকা উত্তরের যাকে প্রশাসক নিয়োগ করা হলো, ওই ভদ্রলোক তো উত্তরের অন্তর্ভুক্ত একটা নির্বাচনী এলাকায় মনোনয়ন পেয়ে হেরে গেছে, ঠিক আছে? তার মানে ওই একটা জি। অঞ্চলের লোকই ওই অঞ্চল নানান দেশে হয়ে থাকে যে আপনি ওই সরকারের আমলে আপনাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, যখন নতুন সরকার আসবে আপনি ইচ্ছা করলে তার আগেই পদত্যাগ করে চলে যেতে পারেন, সেটা সবার জন্য সম্মানজনক হয়। বাট আমাদের দেশে তো আমরা এটা করি না, কেউ করেন না আর কি চুক্তিভিত্তিক নিয়োগের। কাউকে আমি দু একটা উদাহরণ ছাড়া কাউকে আমি দেখিনি যে তারা নিজের থেকে সরে গেছেন। স্বাভাবিকভাবে আপনি যখন সরকার পরিবর্তন হবে, সেই সরকার আপনাকে রাখবে কিনা বা আপনি থাকার জন্য তদবির করবেন কিনা, এগুলো নানান ব্যাপার থাকে। সুতরাং যে চুক্তিভিত্তিক নিয়োগগুলো বাতিল হচ্ছে বা যারা চুক্তিভিত্তিক নিয়োগে আছেন, যারা ডক্টর ইউনূসের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন, স্বাভাবিকভাবে তারা নিজের থেকে সরে যাওয়াটা তাদের জন্য খুবই সম্মানজনক হবে এবং সরকার কিন্তু এগুলো আস্তে আস্তে সরিয়ে ফেলবেন। এটাকে আমি একটা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছি এখন। শুধু চুক্তিভিত্তিক নিয়োগ নয়, নানান ক্ষেত্রে প্রশাসনের বিভিন্ন সংস্থা পরিচালক রদবদল করা হচ্ছে, সচিবদের রদবদল করা হচ্ছে। মানে আমার প্রশ্ন হচ্ছে যে জামাত যেভাবে সাজিয়ে গেছে এই 18 মাসে, তাদের অনুগত ব্যক্তিদের দিয়ে প্রশাসন সাজিয়েছে, সেই জায়গা থেকে কি বিএনপি খুব সহজেই আহ নিজেকে করতে পারবে কিনা, একটা সেফ জায়গায় নিয়ে আসতে পারবে কিনা? আমার কাছে যেটা মনে হয় যে যারা প্রজাতন্ত্রে চাকরি করেন, এখন প্রজাতন্ত্রে সবাই চাকরি তো করেন, সবাই তো প্রজাতন্ত্রের কর্মচারী। এখন কেউ কেউ না তাদের নিজেদেরকে তো প্রজাতন্ত্রের কর্মচারী মনে করেন না, কেউ কেউ হয়তো দল করেন, দলবাজ কর্মকর্তা আছে বা দলের আদর্শের প্রতি অনুগত কর্মকর্তা আছেন। বাট এটার সংখ্যা কিন্তু খুব কম। ওইভাবে যদি দেখেন তাহলে ওই ছাত্র রাজনীতির মতো বা দেশের রাজনীতির মতো 2-3-5% মানুষ এই ধরনের একেবারে সরাসরি রাজনৈতিক অঙ্গনের সাথে জড়িত বা রাজনৈতিক নেতাদের সাথে যাদের ধরম মরম আছে, এরকমটা আছে। আইজিপি পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন সাহেব, তিনি আওয়ামী লীগের সময় স্যাক্ট হলেন। তিনি একসময় ছাত্র দল করতেন, এই অভিযোগে সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি জয়েন করেছিলেন। পরবর্তীতে আবার বিএনপি ক্ষমতায় এলো, তাকে আবার পদায়ন করা হলো। বিভিন্ন জায়গায় তিনি পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন। আবার আওয়ামী লীগ এসে তাকে স্যাক করলো, তাকে একসময় সাময়িকভাবে বরখাস্ত করার পরে স্থায়ীভাবে বরখাস্ত করলো। সেই ব্যক্তিকে আবার বিএনপি এসে আইজিপি পদে নিয়োগ দিল। কে ভালো কাজ করেছে, কে খারাপ কাজ করেছে আমি সেই বিশ্লেষণ যাচ্ছি না। বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক ভাবেই এই শীর্ষ পদগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে, আবার পছন্দ না হলে বাদ দিয়ে দেওয়া হচ্ছে আরেক দল যখন ক্ষমতা আসছে। এই ট্র্যাডিশন যদি অব্যাহত থাকে তাহলে আমাদের মুক্তি কোথায়? প্রথমত এই ট্রেডিশন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনি যদি একটা ব্যক্তির কথা আলোচনা বা কিছু মানুষের কথা যদি চিন্তা করেন, যাদেরকে একটা সময়ে অন্য কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সাথে যুক্ত থাকার কারণে অন্যায়ভাবে যাদেরকে বের করে দেওয়া হলো, নিশ্চয়ই আপনার যদি স্পেসিফিক কারণ থাকে, স্পেসিফিক আপনি কোনো অভিযোগ প্রমাণ করতে পারতেন, কোনো দুর্নীতির অভিযোগ কিংবা ওনার অসদাচরণের অভিযোগ, অথবা আপনি তাকে অদক্ষতার অভিযোগ, মানে কিছু যদি আপনি জেনুইন কোনো কারণ ছাড়া যদি কাউকে এরকম বের করে দেন, স্বাভাবিকভাবে তার কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সুতরাং এটাকে আমি, যদি তিনি আবেদন করে থাকেন বা তার প্রতি একটা ন্যায় বিচার করা দরকার মনে করে থাকলে এই ন্যায় বিচারটা হতে পারে। এখন ওইসব ব্যক্তিকে নিয়ে আপনি ডিপ অ্যানালাইসিস করতে পারি আমরা, একেবারে ভেতরে ঢুকতে পারে সাংবাদিকরা, যে তার পুরা জীবনটা, পুরা চাকরি জীবনটা, পুরা রাজনৈতিক যখন ছাত্র দল করেছে অথবা ছাত্রলীগ করেছে অথবা শিবির করেছে, এরকম বিশ্ববিদ্যালয়ে নানান কারণে নানান ছাত্র সংগঠনের সাথে অনেকের একটা গুরু যোগাযোগ হয় অথবা হালকা যোগাযোগ থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে সংস্কৃতি, যে গণরুম সংস্কৃতি ছিল, যে চাপ ছিল, সেখানে কিন্তু অনেক ভালো ছাত্রকেও এইসবে ইনভলভ হতে হয়। তো আপনি যখন সরকার পরিবর্তন হবে, আপনি তখন ওই যে তখন কি কর্মী ছিল সেটার ভিত্তিতে বিবেচনা করে তার প্রতি যদি অন্যায় করেন, সেটা তো একটা ন্যায় বিচার পেতেই হবে। এবং এই ন্যায় বিচারের জিনিসটা প্রসঙ্গ তো আছেই। আমি আপনার সাথে একদম একমত যে এই কারণে কাউকে বের করে দেওয়া বা কাউকে গ্রহণ করা, এইটার রীতিটাকে পরিবর্তন করতে হবে। আমি বুঝতে পারি যে যখন আমি ওএসডি হই অথবা আমি 12 বছর ওএসডি থাকি, তখন আমি নিশ্চয়ই বুঝি যে আমার কি ধরনের ট্রমা হয় আমার ফ্যামিলির উপরে, আমার বাচ্চাদের উপরে, আমার বন্ধু বান্ধবের উপরে এবং আমার নিজের উপরে কি ধরনের ট্রমা হয়। আমাদেরকে যারা আমরা প্রজাতন্ত্রের চাকরি করি,
করতে চাই বা করছি অন্যান্য কারণ ছাড়া, অন্যান্য কোনো অন্যায়, দুর্নীতি বা অদক্ষতা বা অসদাচরণ এসব না করে যারা চাকরি করছি তাদের উপরে যখন অন্যায়টা করা হয়, তখন কিন্তু এই জিনিসগুলো অনেক বড় করে দেখতে হবে এবং এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি এখান থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। আমি চাইবো যে বর্তমান সরকার, যারা সরকার গঠন করেছেন, তারা এই কারণে কাউকে চাকরিচ্যুত করবেন না। তাদের কাছে ক্ষমতা আছে, 25 বছর হলে আপনি বাড়ি পাঠিয়ে দিতে পারেন, কিন্তু করবেন না। এটি তো একটি বিষয়, ন্যায় অন্যায় প্রশ্নে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে যে কথাগুলো বললেন, কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বা কর্মকর্তা হিসেবে আপনারা যারা কাজ করছেন, যাদেরকে এইভাবে দলীয় বিবেচনায় বা সামান্য অজুহাতে এইভাবে অব্যাহতি দেওয়া হচ্ছে চাকরি থেকে বা সাময়িক বরখাস্ত করা হচ্ছে, যেভাবেই হোক না কেন, আপনারা তো কাজ করতে পারেননি, অথবা এখন যারা রয়েছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে, যদি রাজনৈতিক সরকারগুলো এই ধরনের আহ বিভিন্ন চাপের মুখে রাখে, তাহলে কাজ করবেন কিভাবে নিশ্চিন্তে? স্বাধীনভাবে তো কাজ করার কোনো পরিস্থিতি থাকে না, এবং যার কারণে তো রাষ্ট্র নানানভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। অবশ্যই, অবশ্যই। কাজ করতে না দিলে আপনি তাকে বেতন দিচ্ছেন, বেতন ভাতা দিচ্ছেন, নানান সুযোগ সুবিধা দিচ্ছেন, তো তাকে জনগণের ট্যাক্সের টাকায় তো আপনি দিচ্ছেন, তো সুতরাং তার কাছে তো সেই সার্ভিসটা পেতে হবে। রাজনৈতিক বিবেচনায় এসব করা হলে জনগণ সার্ভিস থেকে বঞ্চিত হয়, রাষ্ট্র বঞ্চিত হয়, শেষ পর্যন্ত দেশ ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য যেটা একদম বটম লাইন যেটা হওয়া উচিত, আপনি রাজনৈতিক বিবেচনায়, দলীয় বিবেচনায় কারো প্রতি কোনো অন্যায় করবেন না। যদি এটা না করেন, তাহলে ওই যে ভবিষ্যতে আপনি যেটা বললেন, তাহলে ভবিষ্যতে আর কাউকে ফিরিয়ে আনার দরকার হবে না। আগামী 5 বছর বা আগামী 3 বছর যতদিন সরকার আছে, যতদিন এই কাজটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, যে আপনি কাউকে অন্যায়ভাবে বের করে দিবেন না রাজনৈতিক বিবেচনায়, তাহলে কিন্তু আর ফিরিয়ে আনার প্রশ্ন আসবে না। আপনি যেটা করবেন, আপনি আইনের শাসন করেন। আপনি সে যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত হয়, আপনি বিচার করেন, অদক্ষতার জন্য বিচার করেন। আমাদের কন্ডাক্ট রুল আছে, তো কন্ডাক্ট রুলস আছে, আপিল রুলস আছে, আমাদের ডিসিপ্লিন আপিল রুলস আছে, এবং সরকারি কর্মচারী আইনও তো আছে। সুতরাং আপনি ওইসব আইনের প্রয়োগ করে আপনি যদি ন্যায় বিচার নিশ্চিত করেন, আমার মনে হয় না ভবিষ্যতে কাউকে ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে আনার দরকার নেই, এবং কাউকে চুক্তিভিত্তিক নিয়োগও দিতে হবে না তখন কিন্তু আমরা কম্পেনসেট আবার করার জন্য। একটি বিস্ময়কর একটি দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপিত হতে দেখলাম। রাজশাহী রেঞ্জের ডিআইজি তিনি একটি লিখিত নির্দেশনা দিয়েছেন, তার অধীনে যে 8 জেলার পুলিশ সুপার রয়েছেন তাদেরকে, যে ফ্যাসিস্ট নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা জামিন পেলে তাদেরকে আবার শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করতে হবে। এই অভিজ্ঞতা আমাদের আছে, আপনিও কারাগারে ছিলেন, আমিও কারাগারে ছিলাম প্রায় 3-4 মাস করে, এবং সেখানে পিডাব্লিউ বলে একটি কথা ছিল, যে পেন্ডিং ওয়ারেন্টে মানুষ জামিন হচ্ছে আর পেন্ডিং ওয়ারেন্টে আবার এক এক করে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। কিন্তু এখন ফরমালি যে নির্দেশনাটি দেওয়া হলো, এটি মানে আপনার কি মনে হয় এটি তার ব্যক্তিগত উৎসাহের জায়গা থেকে এটি করেছেন, বিশেষ কোনো গুপ্ত সংগঠনের প্রতিনিধি হিসেবে বিএনপি কে বিপদে ফেলার জন্য, নাকি এটি বিএনপি সরকারের শীর্ষ মহল থেকে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে? প্রথমত, এরকম নির্দেশ আগে জারি করা হয়েছে কিনা তার কোনো প্রমাণক আমাদের কাছে নেই। সুতরাং আমি যখন প্রথম এই নির্দেশটা আজকে সকালে যখন ব্রেক হলো, ফেসবুকে বা মিডিয়াতে যখন দেখলাম, সামাজিক মাধ্যমে যখন প্রচার হলো, তখন কিন্তু আমি এটা বিশ্বাস করিনি। আমি মনে করছি এটা একটা এআই দ্বারা যে সৃষ্টি করা একটা অর্ডার, যে অর্ডারটা দিয়ে কাউকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে বা একটা ফান করা হচ্ছে। এটার কোনো প্রয়োজন ছিল না বা প্রয়োজন নেই বলে আমি মনে করি। এখন উনি আরো ভালো বলতে পারেন উনি কি প্রয়োজনীয়তা ফিল করেছেন, এবং একটা রাজশাহী ডিআইজি, রেঞ্জের ডিআইজি কেন এটা করবেন? করলে তো সব রেঞ্জের ডিআইজি একসাথেই করতে পারতেন, অথবা আমাদের আইজিপি অফিস থেকে কোন একটা নির্দেশনা জারি হতে পারতো। এরকম নির্দেশনা আইজিপি অফিস থেকে জারি হতে পারতে পারে, অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতে পারে। বাট নির্দেশনার যে বিষয়টা আছে, সেই বিষয়টা কিন্তু মানে যেখান থেকে জারি হোক, সেই বিষয়টা নিয়ে সবসময় প্রশ্ন উঠবে। কারণ আপনি এরকম একটা নির্দেশনা দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমাদের ফৌজদারি কার্যবিধির 351 ধারায় তো পরিষ্কার বলা আছে যে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে একজন যদি জেলখানায় থাকে, তো তাকে আরেকটা মামলায় যদি আপনি খুঁজেন, মানে একজনের বিরুদ্ধে 4-5টা মামলা থাকতে পারে, এবং ওই মামলা হয়তো তিনি গ্রেপ্তার হননি, তখন আপনি 351 ধারা অনুসরণ করে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে তো এইটা, বা জাজের কাছে তো এটা পেশ করতে পারেন যে আমরা তাকে এই মামলায় আমরা গ্রেপ্তার করতে চাই বা গ্রেপ্তার দেখানো যেতে পারে। তখন কিন্তু নিয়ম আছে যে তাকে হাজির করতে হবে, এবং এটা 2025 সালে একটা অর্ডিন্যান্স করা হয়েছে 167 ক। তো আপনি 167 বলা হচ্ছে যে আপনি এইরকম যখন আইও বা পুলিশ অফিসার যখন এটা চাবে, তখন ম্যাজিস্ট্রেট বা যিনি জাজ থাকবেন, যিনি বিচারক, তিনি তাকে আদালতে হাজির করতে বলবেন, এবং তিনি উভয় পক্ষকে ভালো মতো শুনবেন, রেকর্ড করবেন, এবং উনার বিবেচনায় যদি মনে হয় যে এটা খুবই যৌক্তিক, মানে বিচারিক বিবেচনা যদি মনে হয় যৌক্তিক, তখন উনি এই শোন অ্যারেস্টের বিষয়টা ডিল করতে পারবেন। তো এখন আমাদের কাছে তো দুটাই আছে,
পুলিশের তো এই 351 ধারার সুবিধা নিয়ে তারা এটা করতে পারেন, এবং এই 351 ধারা নিয়ে তো আপনি একটু আগে যেমন বললেন, এটা তো অনেক ইয়া হচ্ছে, মানে এই ধারার অপব্যবহার অনেক হয়েছে। আপনি একজন জামিন পাচ্ছে, একজন সর্বোচ্চ আদালত থেকে জামিন পাচ্ছে, জেল গেটে আপনি আরেকটা মামলা দিয়ে তাকে দিলেন, এবং যে মামলার আসলে কোনো ভিত্তি নেই এমন মামলাও থাকে, আবার ভিত্তি আছে এমন মামলাও থাকে, এবং সেখানে ওই যে ফ্যাসিস্ট কথাটা যদি থাকে, আইনের সাথে তো ফ্যাসিস্টের কোনো সম্পর্ক নাই। ওই 351 ধারায় ফ্যাসিস্ট বলে কোনো শব্দ নাই, কিন্তু 351 ধারা যেটা আছে, যে তাকে যদি অন্য মামলায় খোঁজা হয় বা অন্য মামলায় তার নামে ওয়ারেন্ট থাকে, ওই মামলায় যদি যথেষ্ট কারণ থাকে যে তাকে অ্যারেস্ট দেখাতে হবে, শোন অ্যারেস্ট দেখাতে হবে, তখনই তাকে দেখানোর আবেদন করা যেতে পারে, এবং সেই আবেদন এই যে 167 যে অর্ডিন্যান্স আছে সেই অনুযায়ী বিচারক ভালোভাবে দেখে তারপর সিদ্ধান্ত দেবেন। তার কাছে যখন জানতে চাওয়া হলো গণমাধ্যমের পক্ষ থেকে যে এই ধরনের নির্দেশনা দেওয়ার অর্থ কি, কেন আপনি এই নির্দেশনাটা দিয়েছেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি বলছেন যে রাজশাহী অঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যেমন জঙ্গি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের শক্ত প্রমাণ সাপেক্ষে আবার গ্রেপ্তার করতে বলা হচ্ছে। তো জঙ্গি সংগঠন বুঝলাম, আওয়ামী লীগ তো আর জঙ্গি সংগঠন না, ওইখানে স্পষ্ট ফ্যাসিস্ট লেখা ছিল, উনি এখন ভুল পাল্টাচ্ছেন। তাহলে আমরা কি ধরে নেব যে এখানে কি তিনি ব্যক্তিগত অতি উৎসাহের জায়গা থেকে করেছেন, বিশেষ কোনো রাজনৈতিক শক্তির পারপাস সার্ভ করার জন্য বিএনপি সরকারকে বিপদে ফেলতে, নাকি মানে আসলে কি এর মোটিভ, মানে ইয়েটা কি, না, এই উদ্দেশ্যটা বিষয়টা কি? কোনো কনক্লুসিভ রিমার্ক এখন করা যাবে না, তাহলে তো সরকারকে এটা তদন্ত করে দেখতে হবে। সরকারের তো নানান সংস্থা আছে, তারা এটা নিশ্চয়ই তদন্ত করে দেখা উচিত যে এই তাদেরকে বিব্রত করার জন্য এটা হচ্ছে কিনা। বাট এই যে এই ধরনের চিঠি কিন্তু বিব্রতকর, এবং অলরেডি বিব্রত হয়েছে অনেকেই, তাই না? এবং উনি নিজেও বিব্রত হচ্ছেন বলে উনি তার পজিশন হয়তো চেঞ্জ করার চেষ্টা করছেন। সুতরাং আপনি একজন সরকারি কর্মকর্তা বা যে প্রজাতন্ত্রের কর্মচারী, উনি যে কাজটা করবেন তাকে আইনটা ভালো মতো পড়তে হবে, আইনটা অনুসরণ করতে হবে। তিনি এমন কাজ করবেন না যাতে সরকার বিব্রত হয়, এবং তার তো এমন কাজ করা উচিত না যিনি অন্য কোনো কারো পক্ষ এই কাজটা করবেন, ষড়যন্ত্র করবেন, সেটা তো অপরাধ হবে। সরকারকে বিব্রত করা অপরাধ হবে, অন্য কারো পক্ষ হয়ে এই কাজটা করাও অপরাধ হবে। সুতরাং এটাকে সরকার দেখবেন নিশ্চয়ই, সরকারের তো বিভিন্ন এজেন্সি আছে, তারা খবর নেবেন। জামিন বিষয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে, এর মধ্যে আমরা দেখলাম যে বরিশালে এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে বিএনপি পন্থী আইনজীবীদের যেই এক ধরনের সন্ত্রাস সৃষ্টি এবং বিচারককে একেবারে, উনি আরেকটি মামলার জামিন শুনানি করছিলেন, সেখানে গিয়ে থ্রেট করা, আঙুল উঁচিয়ে কথা বলছেন কেউ কেউ, আওয়ামী লীগের কোনো কোনো নেতা কর্মীর ওইখানে জামিন মঞ্জুর করা হয়েছে এটির প্রতিবাদে। আবার এক ধরনের মব, যেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে 5 আগস্ট পর যেই মামলাগুলো হয়েছে একটা বিশেষ সুবিধাভোগী শ্রেণী এইগুলো করেছে, এগুলো পুনর্বিবেচনা করা হবে। তাহলে আবার জামিন দেওয়ার ক্ষেত্রে কেন বিএনপির একটি অংশ, আইনজীবীদের একটি অংশ এই ধরনের মব ক্রিয়েট করছে? এইগুলো এখানেও কি কোনো গুপ্ত সংগঠন কাজ করছে? না, আপনি আদালতে বলেন বা যেখানে বলেন, আপনি যদি কোনো কেউ বেআইনি ভাবে কোনো মব করে, এবং এই চাপ তো দেওয়াই যাবে না, এটা তো বিচারকের স্বাধীনতা, উনি কাকে জামিন দিবেন কাকে দেবেন না। এবং আপনার তো জামিনের বিরুদ্ধে আপিল করারও সুযোগ আছে, আপনার তার হায়ার কোর্টে যে আপিল করতে পারে। সুতরাং যেখানে প্রসেসটা ঠিক করা আছে, আপনি 17 মাসের যা ঘটেছে, এখন এই 17 মাসের নতুন রিপিটিশন তো মানুষ দেখতে চায় না, নিশ্চয়ই সরকারও দেখতে চায় না। এবং সরকারের যে যে ঘোষণা, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বা আইনমন্ত্রী বলেছেন, বা বিচারের যে প্রক্রিয়া শুরু হওয়া দরকার, যেটা আগে ঠিক মতো ছিল না, একটা দমবন্ধ অবস্থা ছিল, এবং বিচারকরা নিজেরাও ভয় পেতেন যে তারা সুবিচার করতে পারবেন কিনা, এরকম পরিস্থিতি আমরা দেখেছি এবং আমরা নিজেরাই ফেস করেছি। সুতরাং এই পর্যায়ে আবার নতুন করে এই পরিস্থিতি সৃষ্টি হওয়া খুবই ন্যাক্কারজনক হবে, এবং এটা হওয়া উচিত হবে না। এবং যারা এটা করছেন তাদেরকে বিবেচনা করতে হবে যে তারা এটা কিন্তু তাদের দলকে সহায়তা করছেন না, বরঞ্চ দলকে একটা বিপদের মুখে ফেলছেন। কেন, নিজের দল সরকারে আছে, এবং আপনি যদি তখন আদালতে এইসব করেন, সেটাকে তো মব হিসেবেই বিবেচনা করা হবে, এবং এই মবটা একজন আইনজীবী হিসেবে আপনি করতে পারেন না, এবং করা উচিত হবে না। যেটা হয়েছে হয়েছে, সেটারও তো বিচার হওয়ার কথা। তো বিচার হয় হোক, আর বিচার না হলে তাহলে এই যে বিচারহীনতার যে সংস্কৃতি, সেটা চালু থাকবে। সুতরাং ওইসব মবের কিছু বিচার শুরু হলে হয়তো এই মব গুলো আর হবে না। আমার শেষ একটি প্রশ্ন, যেটি উত্তর নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শেষ করবো, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের সর্বশক্তি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিতে বলেছেন।
এটি ভারতের কোনো কোনো গণমাধ্যমে এসেছে 7 মার্চ, 26শে মার্চ এবং 17ই মার্চ। আহ, এবং তিনি আশা করছেন যে বিএনপি তার আগেই আহ, রাজনৈতিক কার্যক্রম বিষয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে নির্বাহী আদেশে ডক্টর ইউনূস সরকারের সময় আওয়ামী লীগের উপরে, সেটি প্রত্যাহার করে নেবে, না হলে তারা এই ধরনের কর্মসূচি দিতে বাধ্য হবে। এই ধরনের বক্তব্য এসেছে তার কাছ থেকে, এটা ভারতীয় কোনো কোনো গণমাধ্যম বলছে। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, মানে অদূর ভবিষ্যতে তারা কি সংগঠিত হয়ে নামতে পারবে যদি কিনা এ ধরনের নির্বাহী আদেশ প্রত্যাহার না করা হয়? না, আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল, এবং তারা রাজনৈতিক যে কর্মসূচি নেবে সেই কর্মসূচিতে নিশ্চয়ই তাদের সেই সক্ষমতা বা সামর্থ্য আছে, সেই কর্মসূচিতে তাদের মানুষজন তারা যেতে পারবেন। কিন্তু এখানে বড় বাধা হচ্ছে যে তাদের নিষেধাজ্ঞা আছে কার্যক্রমে। যতদিন পর্যন্ত কার্যক্রমে নিষেধাজ্ঞা আছে তখন কিন্তু আমাদের যে পুলিশ বাহিনী আছে বা প্রশাসন আছে, যে তারা তো চেষ্টা করবেন যে কার্যক্রম নিষিদ্ধ একটা রাজনৈতিক দল যাতে খোলাখুলি ভাবে কোনো মিছিল মিটিং করতে না পারে। সুতরাং এখানে একটা নেগোসিয়েশনের বিষয় আছে। সেই নেগোসিয়েশনটা আওয়ামী লীগের পক্ষ থেকে যে নতুন নির্বাচিত সরকার তাদের সাথে করতে হবে। এবং তারা তাদের কথাবার্তায় এরকম মনে হয় একটু আগের তুলনায় অনেকটা নমনীয় ভাব। যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আমাকেও লোকজন নিয়ে আসতে হয়েছে এবং কত লোক এনেছিলাম। আর ওই দিন এয়ারপোর্ট থেকে সুধা সদন পর্যন্ত কত লোক ছিল ওটা আমি নিজের চোখে দেখেছি। তো কাজী মানে তারেক রহমান সাহেব যেদিন আসছেন আর জয় যেদিন আসছেন, এই দুইয়ের মধ্যে আমি পার্থক্য করতে পারবো না। কিন্তু যে কথাটি বলতে চাই যে সুধা সদনে এসে জয় উঠলেন তার মায়ের সাথে। তার মা তখন বিরোধী দলীয় নেত্রী। এখন বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগের জমানাতে যখন বেগম জিয়া ছিলেন, তাকে তো আওয়ামী লীগ পাত্তাই দিত না। এরপরে যখন 2014 সনের পরে সাবেক প্রধানমন্ত্রী রূপে বেগম জিয়া ছিলেন, তার সঙ্গে যে অপমানজনক অপদস্থমূলক আচরণ করা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, সেই দিক যদি বিবেচনা করেন তাহলে তারেক রহমান সাহেবের প্রশংসা না করে পারবেন না। জয় এসেছেন, সেই সময়টা জয়কে তিনি অভ্যর্থনা জানিয়েছিলেন, অভ্যর্থনা জানিয়েছিলেন। এটা আপনি ধরে নেন অভিনয়, এটা ধরে নেন নাটক, সিনেমা, যাই হোক না কেন। যেভাবে শেখ হাসিনা কোকোর মৃত্যুর পরে গেছিলেন, সবাই এটাকে অভিনয় বলে, কিন্তু এই অভিনয়টাকে ম্যাটেরিয়ালাইজ করা বিএনপির জন্য ওই মুহূর্তে লাভজনক ছিল। আর যদি সেটা করতেন ওই সময়টা, তাহলে 2018 সনের ইতিহাস ভিন্ন হয়ে যেত। কোকোর মৃত্যুর পর পুরো বিএনপি 2018 সনে ক্ষমতা আসতো এবং গণতন্ত্র, এই যে এখন জনাব তারেক রহমান সাহেবকে গণতন্ত্রের প্রতি ফিরতে যান বের হয়ে যাবে, এত সহজ হবে না। যে খতগুলো তৈরি হয়েছে সেই খতগুলো তৈরি হতো না, একটা সিস্টেম সেখানে রান করে গিয়েছিল। তো আবার জয় যে সুযোগটি পেয়েছিলেন তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, ঠিক সেই সুযোগটি গ্রহণ করা হয়নি, অপমান করা হয়েছে। আজকে যিনি তথ্যমন্ত্রী হয়েছেন, যাকে বলা হয় মিস্টার জহিরুদ্দিন স্বপন, তিনি সহ আরও কয়েকজন, এরা সবাই তখন তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন ছিলেন। তাদেরকে বলা হতো হাওয়া ভবনের কুশীলব বা হাওয়া ভবনের কিংমেকার। এবং ওই সময়টাতে জহিরুদ্দিন স্বপনের কথায় মানে কি বলবো, তিনি মানে 10-12 জন মন্ত্রী পকেটে রাখতেন। তারেক রহমান সাহেবের ক্ষমতার কাছে, মানে তিনি, গিয়াসউদ্দিন আল মামুন, তাদের যে ক্ষমতা, তারপরে মিস্টার অপু ছিলেন, আরও কে কে যেন ছিলেন, ডিউক ছিলেন, ভীষণ রকম তাদের ক্ষমতা ছিল। তো এইরকম বাংলাদেশে মানে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টারের রাইট হ্যান্ড জহিরুদ্দিন স্বপন, তিনি ফুলের তোড়া নিয়ে এবং একটি শুভেচ্ছা পত্র নিয়ে সুধা সদনের সামনে এসে জাস্ট ফকিরের মতো দাঁড়িয়েছিলেন। এবং তিনি তখন সংসদ সদস্য, তাকে কিন্তু সম্মান করে ঘরের মধ্যে নেওয়া হয়নি, অভ্যর্থনা জানানো হয়নি এবং মর্যাদা দেওয়া হয়নি। অথচ উচিত ছিল তার সঙ্গে দেখা করা এবং তারেক রহমান সাহেবের শুভেচ্ছা গ্রহণ করে এবং তারেক রহমান সাহেবের শুভেচ্ছা উত্তর দেওয়া। এর কারণ হলো, আপনি পৃথিবীতে যাকে তাচ্ছিল্য করবেন, যাকে তাচ্ছিল্য করবেন, আল্লাহ তাকে দ্বারাই আপনাকে শাস্তি দিবে। আপনি যাকে নিয়ে টিটকারি করবেন, মস্কারা করবেন, সেই লোকের কাছে, পায়ের কাছে আপনাকে যেতে হবে। এই হলো দুনিয়ার অবস্থা। তো সেই ক্ষেত্রে দেখুন যে তারেক রহমান সাহেবকে বিএনপির লোকজন ঠাট্টা করেছে, এখন সেই বিএনপির লোকজন তাকে আব্বা আব্বা করে তার ধারের কাছে যেতে পারছে না। যে তারেক রহমান সাহেবকে আওয়ামী লীগের লোকজন ঠাট্টা মস্কারা করেছে, এখন তারেক রহমান সাহেব যদি তাদেরকে ডাকেন,
বিএনপিতে যোগদান করতে বলেন, কিংবা তাদেরকে একটু আশ্বাস বানিয়ে দেন, মুহূর্তের মধ্যে তারা আনন্দে গলায় দড়ি দিয়ে মরে যাবে, গাছের থেকে লাফ দিয়ে চিত হয়ে পড়ে যাবে। এগুলো বাস্তবতা, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি। তো কাজেই এখন ওই যে অতীতে যে ভুলটি জয় করেছেন, যে ভুলটি শেখ হাসিনা করেছেন, তারেক রহমান সাহেবকে সেই ভুলটি করবেন? এটি হলো প্রশ্ন। তিনি যদি শ্রেষ্ঠতর হতে চান এবং এই শ্রেষ্ঠতর হওয়ার জন্য তাকে অতীতে তার সঙ্গে যারা ভুল করেছেন তিনি সেই ভুল করবেন না, উল্টো উদারতা দেখাবেন। খন্দকার দেলোয়ার অসাধারণ একটা কথা বলেছিলেন 1/11-এর পর, যখন 1/11-এর সময় বা শেখ হাসিনার জামানত, হোয়াট এভার মেবি, তো তিনি একটা কথা বলেছেন যে আমরা মন্দ কাজ করেছি তাই বলে কি আপনারা মন্দ কাজ করবেন? আমরা মন্দ কাজ করার ফলে তো এখন শাস্তি পাচ্ছি, আর এখন আপনারা মন্দ কাজ করলে তো ভবিষ্যতে শাস্তি পাবেন। এখন এই কথাটা আমার এখনো কানে বাজে। এত ম্যাচিউর, এত সুন্দর, এত স্মার্টলি, বোল্ডলি বিএনপির তৎকালীন মহাসচিব যে কথাটি বলেছেন আমার এখনো কানে বাজে। তো এক্ষেত্রে যে ফোনের বিষয়টি অতীতে যে ঘটনাটি ঘটেছে, কখনো কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবের কাছে জয় ফোন করতে পারবেন না, সম্ভব না এটা। কিন্তু তারেক রহমান সাহেব যদি জয়কে টেলিফোন করেন, বাংলাদেশের রাজনীতির কোর্স অফ অ্যাকশন পাল্টে যাবে। এবং শুধুমাত্র জয়ের সাথে টেলিফোনে কথা বলবেন তিনি, জয়কে বাংলাদেশে আনাও লাগবে না, রাজনীতিও করতে দিতে হবে না, খালি টেলিফোনে কথা বলবেন এবং সেই কথার ভিডিও বা অডিও ফুটেজ ছড়িয়ে পড়বে সোশ্যাল মাধ্যমে। ওনার 99% লোকালয়ে একদম ছোট রাস্তা থেকে বড় রাস্তা সব জায়গায় ব্যাপক জনসমাগম ঘটাতে বলেছেন। প্রয়োজন 26 তারিখে বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরেও যেতে বলেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে সব জায়গায় লোক সমাগম ঘটাতে বলেছেন। কাদেরকে বলেছেন ভাই? আপনারা আর আমারে বলেন, নেতাদেরকে বলেছেন। সুতরাং আপনার খুব একটা টেনশন হয়েন না। নেতাদেরকে বলেছেন যে জনসমাগম ঘটাতে। এখন নেতারা জনসমাগম কিভাবে ঘটাবেন যদি আপনি আর আমি না মানি? আবার আপনি আর আমি যখন মানবো, মেনে যখন এই জনসমাগমে ঘটাবো, সেখান থেকে আপনারা যদি অ্যারেস্ট হন বা ধোলাই খান, কয়জনকে কয়জন নেতা দেখবে সেটা হচ্ছে যে $1 মিলিয়ন কোয়েশ্চেন। এখন আপনার কি মনে হয়? আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে আমার কি মনে হয়, আমি বলবো যে ভাই এটা করা উচিত। কিন্তু আবার যদি বলেন যে ভাই আমাদের দায় দায়িত্ব কে নিবে, তখন আমি বলবো যে ভাই এটা তো আপনাদের চিন্তা করার দরকার। কারণ এতদিন আমার যেসব ভাইয়েরা ভাই লীগ করে গেছেন, গত 17 বছর ধরে যারা ভাই লীগ করে গেছেন, তারা নামবেন কিনা, বা আমাদের যেসব নেতারা এখন বিভিন্ন কর্মীদেরকে বলবেন যে তোমরা নামো, নেতারা আসবেন কিনা রাস্তায়? নেতারা আসবেন? যদি নেতারা না আসে তাহলে কর্মী বাহিনী নামবে কোথায়? নাকি সেই প্রতিবারের মতন আপনার বিভিন্ন অঞ্চলে 2-4-5 জন করে একটা ঝটিকা মিছিল করে বলবেন যে আমরা সফল করে ফেলেছি, ফুটেজ, ফেসবুক ফুটেজ দিবেন? কোনটা করবেন? নেত্রীর নির্দেশনা কিন্তু নেত্রী দিয়েছে। এতদিন আমাদের নেতারা আমাদেরকে বলতো নেত্রী কিছু বলে নাই, আমরা বলতে পারতেছি না, নেতৃত্ব এবার নির্দেশনা দিয়েছেন নেতাজিরা। আপনাদের বলেছেন 7 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ বিএনপির সরকারের উপরে 3টা দিবস যদি পালন করা যায়, বিএনপি সরকারের উপরে প্রেশার পড়বে। জেলখানায় যদি থাকে, কারাগারেও যদি কেউ থাকে, তারাও এগুলো পালন করতে পারে। বা আপনার ধরেন একেবারে ওই কেউ না পারলেও তাও পারে। তাহলে আওয়ামী লীগ কেন পারবে না? আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। 26শে মার্চ তো জাতীয় দিবস, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এগুলো সব জাতীয় দিবস, সবার কথা বলার অধিকার আছে। এরপরও কেন আওয়ামী লীগ পারবে না? আওয়ামী লীগ কেন পারবে না? সেটা হচ্ছে যে $1 মিলিয়ন কোয়েশ্চেন সরকারের কাছে, জাতির কাছে, বা পৃথিবীর যারা জানে সকলের কাছে। কিন্তু কথা হচ্ছে যে নেত্রী যে বলেছেন, যে নেতাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা কর্মী সমর্থকদের নিয়ে এটাকে সফল করতে হবে। আর নেত্রীর এই নির্দেশ কয়জন নেতা সফল করবেন? কারণ নেত্রী যখন বলেছেন গতকালকে যে সকলকে দেশে ফিরে যাওয়ার জন্য, তখন কি হয়েছে জানেন? তখন সেখানের মধ্যে 40%-এর উপরে নেতারা বলেছেন যে না, এখনো সময় আসেনি, পরিস্থিতি ঠান্ডা হলে, ভালো হইলে তারপর আমরা যেতে পারি। আর 60% নেতা বলেছেন হ্যাঁ
আমরা প্রয়োজনে আমরা যারা বাইরে আছে আমাদের পরিবার যে যেখানে আছে সেখানে থাকো, কিন্তু আমরা যাব, আমরা জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে হলে যাবো। এই ধরনের 60% নেতা ছিলেন। আর 40% নেতা ছিলেন যারা এই বিষয়ে খুব একটা আগ্রহ দেখাননি। এবং সেই সমস্ত নেতাদের এখন অনেকেই বলছেন যে আমাদের বিরুদ্ধে আইসিটির মামলা আছে, অমুক আছে, তমুক আছে, যার কারণে আমরা ফেস দেখাইতে পারছি না, আমাদের ব্যবসা বাণিজ্য চলতেছে, ওগুলা ধ্বংস হয়ে যাবে, এই সেই। আর আপনারা যারা ভাইয়েরা যারা রাস্তাঘাটে মিছিল করতে স্লোগান দিচ্ছেন, তারা কিন্তু কিছুই না। কারণ আপনাদের ব্যবসা বাণিজ্যও নাই, কিছুই নেই, আপনার নেতাও না, আপনাদের ফাঁসি হইলেও কি? কারণ হচ্ছে আপনাদের রক্তের উপর দাঁড়াইয়া নেতারা নেতাগিরি করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ কে জানে একটা গান গাইছিল, আমি ভুলে গেছি ওই ভদ্রলোকের নাম, সম্ভবত বরিশাল বা খুলনার, খুব ভালো একটা ইয়ে ছিল, এটা আমাদের সময়কার গান, নামে 90 দশকের গান, যে এমন হায় একবার দুইবার নেতা হইতে চাই, হুনসি নাকি নেতারা সব এয়ার কন্ডিশন খায়। হ্যাঁ, হরতাল মিছিল চালাইয়া যাও, রিক্সা গাড়ি ভাঙ্গিয়া ফেলাও, বুঝছেন, মরলে মরবো যুবকরা সব, আর মরলে টোকায়, এমন হায় একবার দুইবার নেতা হইতে চায়। সুতরাং এখন আমাদের নেতাদের কাছে আপনারা আমরা সকলে টোকাই। অনেক ভাই আমার বলেন যে ভাই আপনি তো বলেন এই বলেন সেই বলেন, আপনি দেশে আসবেন কবে? তাদের বলি যে ভাই আমি দেশে আসতাম কেন? গত 16 বছর আমি আপনাদের থেকে এক পয়সাও খাইনি, তো আমি দেশে আসার দরকার কি? আমি নেতাও হব না। আমি যে এখনো আপনাদের পক্ষে বলি বা কথা বলি, এটা আপনাদের জন্য যথেষ্ট। এর চেয়ে বেশি আশা আমার কাছে কেন করেন? আমি তো কোনো নেতা না বা মন্ত্রী না, বা অদূর ভবিষ্যতে আমি এই নেতা হইতে পারিব কিনা তাও জানি না। কারণ হচ্ছে আপনাদের এই নেতাদের যেই অবস্থা, তাতে কেউ নেতা হইতে পারে না, যত জনে যত